মাহিপুর গ্রামে রমেশ নামে এক লোক তার পরিবার সহ বসবাস করত। রমেশের একটি খামার ছিল, সেখানে গরু ছাগল হাঁস মুরগি পালতো রমেশ। একদিন, মা, ও মা, এদিকে এসো। কি রে মা, কি হয়েছে? মা দেখো, গরু ছাগলের খাবার শেষ হয়ে গিয়েছে, এখন ওদের কি খেতে দেব? হ্যাঁ, তাই তো। কই গো, শুনছো? সকাল সকাল এত জোরে ডাকছো কেন? ডাকছি কি আর সাধেই? কি হয়েছে বলো। দেখো না, গরু আর ছাগলের খাবার শেষ হয়ে গেছে। তাই তো দেখছি। আজকে বাজার থেকে ফেরার সময় নিয়ে এসো। আচ্ছা, আমাকে কটা টাকা দাও, আমার কাছে যা আছে তা দিয়ে সব কেনা হবে না। ঠিক আছে, নিয়ে যেও। মা, আমি খেলতে যাচ্ছি। আচ্ছা, যা। রিতা খেলতে চলে গেল। বিকেলে রমেশ বাজারে গেল। বাজার থেকে আসার সময় রমেশ গরু আর ছাগলের খাবার নিয়ে বাড়ির পথে রওনা দিল। পথে রমেশ একটা রোগা পাতলা খোড়া গরুকে দেখতে পেল। আরে, এই গরুটি এখানে কোত্থেকে এলো? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। রমেশ কাউকে দেখতে না পেয়ে সাত পাঁচ না ভেবেই গরুটিকে নিজের বাড়িতে নিয়ে গেল। কি গো, এই গরুটি কোথায় পেলে? বাজার থেকে আসার সময় পেয়েছি গো গিন্নি। তা গরুটির মালিক ছিল না? আশেপাশে তো কাউকেই দেখতে পেলাম না। গরুটি ভীষণ রোগা আর খোঁড়াও বটে। হ্যাঁ গো গিন্নি, তাই তো নিয়ে এলাম। আচ্ছা, গরুটিকে গোয়ালে রেখে এসো। রমেশ গরুটিকে গোয়ালে রেখে এলো আর কিছু খাবার দিয়ে এলো। কই গো, এদিকে এসো, ভাত খেয়ে যাও। হ্যাঁ গো গিন্নি, যাচ্ছি। রাতের বেলা আজ তো সেই মজা হবে, অনেকদিন ধরে এরকম তাজা মাংস খাইনি। রাক্ষসী গরুটি একটা গরু একটা ছাগল আর কিছু হাঁস মুরগি খেলো। আহ, কতদিন পর যে এরকম তাজা মাংস খেলাম, আজ তো মজাই এসে গেল। যাই, একটা শান্তির ঘুম দেই। মা, বাবা, এদিকে এসো, সর্বনাশ হয়ে গেছে। কিরে মা, এভাবে চেঁচাচ্ছিস কেন? কিরে রিতা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? মা, বাবা, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে, বলবি তো? মা দেখো, খামারে একটা গরু একটা ছাগল আর কিছু হাঁস মুরগি নেই। হ্যাঁ, তাই তো। কে করলো এসব? কার এত বড় সাহস? সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। আমার মনে হয় কেউ ইচ্ছে করেই চুরি করেছে। কই, এতদিন থেকে তো খামারে গরু ছাগল হাঁস মুরগি ছিল, এতদিন তো কেউ নেয়নি, আজ হঠাৎ কেন চুরি করলো? ভাববার বিষয় গো গিন্নি, কে করবে এমন কাজ? বাবা, এই রোগা গরুটি কোথা থেকে এলো? এই গরুকে তো আগে কোথাও দেখিনি। মা, এটা কাল আমি বাজার থেকে আসার সময় পেয়েছি। গরুটির মালিককে আশেপাশে দেখিনি, তাই আমি নিজের সাথে নিয়ে এসেছি। ও আচ্ছা। হ্যাঁ মা। আচ্ছা, বাদ দাও সব, যা হবার হয়ে গেছে, চলো সবাই। সেদিন রাতের বেলা আজ আবার গরু ছাগল হাঁস মুরগি খাবো। কি মজা, কি মজা। এই বলে গরুটি আবার কিছু গরু ছাগল হাঁস মুরগি খেলো। আহ, সেই স্বাদ, সেই স্বাদ। বন জঙ্গলে থাকতে থাকতে কেমন রোগা হয়ে গেছি, এখন ইচ্ছে মতো খাবো। রাক্ষসী গরুটি আরো বেশ কয়েকটি গরু ছাগল হাঁস মুরগি খেলো। অনেক খেয়েছি, আজ আর খাবো না, আবার কালকে খাবো।
পরের দিন সকালবেলা, মা, বাবা দেখো, আজকেও কয়েকটি গরু ছাগল হাঁস মুরগি খামারে নেই। হায় কপাল, কি হচ্ছে এসব? হায় খোদা, আমার সব শেষ হয়ে গেল রে। আমার কষ্টের টাকা দিয়ে কেনা গরু ছাগল হাঁস মুরগিকে চুরি করছে প্রতিদিন। আজ তো ভীষণ বাড়াবাড়ি হয়ে গেল। যে চুরি করছে ছাড়বো না আমি তাকে। রমেশ ভীষণ চিন্তায় পড়ে গেল যে কিভাবে হচ্ছে এসব, আর কেই বা চুরি করছে। কই গো, শোনো। হ্যাঁ গিন্নি, বলো। আমার কাছে একটা প্ল্যান আছে গো। কি প্ল্যান? আজ রাতে আমরা সবাই জেগে থাকবো আর দেখবো এসব চুরি হচ্ছে কিভাবে আর কেই বা চুরি করছে। বাহ, দারুণ আইডিয়া গিন্নি, দারুণ আইডিয়া। সেই রাতে সবাই জেগে থাকলো। আজ তো সব কটা গরু ছাগল হাঁস মুরগি খেয়ে ফেলবো। এই বলে রাক্ষসী গরু কিছু ছাগল খাওয়া শুরু করলো। তাহলে এই রাক্ষসী গরু আমার সব গরু ছাগল হাঁস মুরগি খাচ্ছে, তবে রে। এই বলে রমেশ একটা লাঠি নিয়ে রাক্ষসী গরুটিকে মারতে গেল। আমাকে মারবি? আজ তোকেও খাবো। রাক্ষসী গরুটি এগিয়ে আসতেই রুমা আর রীতা রমেশকে টেনে বাড়ির ভেতর নিয়ে গেল। আমি এক সাধু বাবাকে চিনি গো, উনি আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবে। পরের দিন সকালবেলা রুমা সাধু বাবাকে ডেকে আনলো। এই নাও, এটা রাখো। এটা কি সাধু বাবা? এটা একটা পড়া ছাই। এই ছাই দিয়ে কি হবে সাধু বাবা? এই ছাই গরুটির শরীরে দিলে ওই রাক্ষসী গরুটি ভস্ম হয়ে যাবে। সাধু বাবার কথা অনুযায়ী ওই পড়া ছাই রমেশ রাক্ষসী গরুর উপর ফেলে দিল, আর রাক্ষসী গরুটি ছটপট করতে করতে ভস্ম হয়ে গেল। রমেশ ও তার পরিবার রাক্ষসী গরুর হাত থেকে মুক্তি পেল। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কৃষ্ণনগর নামে একটি গ্রামে বাস করত রমেশ ও তার স্ত্রী। তাদের দুটি সন্তান ছিল। রমেশ শহরে কাজ করত, তাই সকাল হলে সে শহরে যেত আর রাতে বাড়িতে ফিরতো। সেই গ্রামে ছিল একটা তেঁতুল গাছ, সেখানে থাকতো একটি ডাইনি। হে হে হে, আজ কতদিন থেকে বাচ্চা খাওয়া হয় না। বাচ্চার মাংস খেতে অনেক ভালো লাগে। হে হে হে, আজ বরং গ্রামে যাব আর সেখানে থাকা কিছু বাচ্চাকে তুলে নিয়ে আসবো। এই বলে সেই ডাইনি গ্রামের দিকে যেতে থাকে। তখন প্রায় অনেক রাত, যার কারণে কোনো বাচ্চাকেই সে বাইরে দেখতে পায় না। তখন ডাইনি বলে, এ কি, এখন তো কোনো বাচ্চাকেই দেখতে পাচ্ছি না। মনে হয় এই রাতে কোনো বাচ্চাকে আমি ধরতেও পারবো না আর খেতেও পারবো না। আমি বরং আজ চলেই যাই। গিন্নি, আমি শহরে গেলাম, তুমি বাচ্চাদের দেখে রেখো, বাহিরে যেতে দিও না। আচ্ছা, ঠিক আছে। কে রে বলছো? বল্টু, বাড়িতে আছিস? কি রে, এভাবে ডাকছিস কেন? চল, খেলতে যাই। বাহিরে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমরা সবাই খেলতে যাব। মা, ও মা, আমি বাইরে গেলাম। এরপর বল্টু ও তার বন্ধুরা মিলে বাইরে খেলতে গেল। তারা সবাই একটি মাঠে ফুটবল খেলছিল। তখনই সে বল একটি ঝোপের আড়ালে গিয়ে পড়ে। তোরা এখানে দাঁড়া, আমি বলটা গিয়ে নিয়ে আসছি।
আরে এখানে কে কান্না করছে? আরে কে তুমি? এখানে বসে আছো কেন? আমার যে কোনো খেলার সাথী নেই, তাই এখানে একা একা বসে কান্না করছি। বলে তারপর শিলু সে বাচ্চাটিকে নিয়ে আসে আর সবাই খেলতে থাকে। খেলা শেষ করতে করতে তাদের বিকেল হয়ে যায়। তখনই সে বাচ্চাটি বলে, আমার বাসা তো একটু দূরে, তুমি কি আমাকে একটু সামনে এগিয়ে দিয়ে আসবে? ঠিক আছে, চলো তাহলে। এরপর শিলু সে বাচ্চা ছেলেটিকে নিয়ে যেতে লাগলো। কিছু দূর যেতেই সে বাচ্চাটি এক ডাইনিতে পরিণত হলো আর জোরে জোরে হাসতে লাগলো। হে 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 হে, এবার তোকে খাবো। কে 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 তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে? হে হে হে, আমি যে এক ডাইনি। তোকে যে এবার আমি তোকে যে এবার আমি খেয়ে নেব। না 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 না, আমি যাবো না। মা মা মা, বাঁচাও আমাকে, বাঁচাও। কিন্তু সেই ডাইনিটা শিলুকে নিয়ে চলে যায় আর শিলুকে খেয়ে ফেলে। আর শিলুর মা বাবা শিলুকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে। কি রে বাবা বল্টু, শিলুকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না? আমিও তো তাই শুনলাম মা, কিন্তু শিলু তো সেদিন আমার সাথেই ছিল, কিন্তু কোথায় যে তারপর গেল কিছুই তো দেখলাম না। আর আমরা পরে চলে এসেছিলাম। আজকে থেকে তুই আর বাহিরে যাবি না, ঠিক আছে বাবা? এসব তুমি কি বলছো মা? আমি বাহিরে কেন যাব না? বাহিরে না গেলে খেলবো কি করে? কোনো খেলাধুলা করতে হবে না, বুঝলি? মনে হয় কোনো চোর এই গ্রামে এসেছে আর বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে। এসব তুমি কি বলছো মা? এই গ্রামে আবার চোর কোথা থেকে আসবে? তোকে এত কিছু বুঝতে হবে না। এভাবে অনেক দিন চলে যায় আর বল্টু বলতে থাকে, না, এভাবে সারাদিন বসে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি আজকে যে করেই হোক বাইরে যাবই যাব। বল্টু তার মাকে না বলে বাহিরে চলে যায় আর যেতে যেতে সে ওই তেঁতুল গাছটার কাছে যায় আর বলে, আমি বরং এখানে কিছুক্ষণ বসে থাকি। হে হে হে, আজ যে কপালটাই খুলে গেল। আজ একটা বাচ্চাকে যে আমার আস্তানাতেই পেলাম, সেই মজা হবে। এই কে কে তুমি? তুমি দেখতে এমন কেন? কারণ আমি যে এক ডাইনি। হে হে হে, আমি বাচ্চা খেকো ডাইনি। এবার তোকে খেয়ে ফেলবো আর আমার অনেক শান্তি লাগবে। বাচ্চাকে কো ডাইনি মানে? তাহলে তাহলে তুমি কি আমাদের গ্রামের সব বাচ্চাদের খেয়েছো? হ্যাঁ, আমি সব বাচ্চাদের খেয়েছি। এবার তোকে খাবো। মা তাহলে ঠিকই বলেছিল। না না, আমাকে খেও না। আমি তোমায় কি ক্ষতি করেছি? তুমি আমাকে কেন খাবে বলো? না না, তোর কোনো কথাই আমার শোনা যাবে না। এবার যে তোর পালা। অন্যদিকে বল্টুর মা বল্টুকে কোথাও না পেয়ে সারা গ্রাম খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না আর বলে, হায় হায় ভগবান, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার ছেলেকে যে কোথাও খুঁজে পাচ্ছি না, কি করব এবার আমি? হে হে হে, এবার অনেক শান্তি লাগছে আমার। হে 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 হে। এই বলে সেই ডাইনি তেঁতুল গাছে উঠে পড়ে আর রাত হয়ে যায়।
তখন রমেশ বাড়িতে চলে আসে আর রমেশের বউ রমেশকে সব কথা খুলে বলে। তখন রমেশ এক তান্ত্রিককে নিয়ে সে তেঁতুল গাছে যায় আর তান্ত্রিক সেখানে মন্ত্র পড়তে থাকে আর ডাইনি সেখানে চলে আসে। তোর এত বড় সাহস, তুই আমাকে এখানে নিয়ে এলি, এবার আমি তোকেও খাবো। তার আগে বল, তুই গ্রামের সব বাচ্চাদের কেন ধরেছিস? আমার আমার যে বাচ্চাদের খেতে খুব ভালো লাগে, আমি গ্রামের সব বাচ্চাদের খেয়ে ফেলেছি। হে 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 হে। তাহলে তুই আমার ছেলেকেও খেয়ে ফেলেছিস? হ্যাঁ, খেয়ে ফেলেছি। হে 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 হে। একথা শুনে সেই তান্ত্রিক মন্ত্র পড়ে ডাইনিকে একটি বোতলে গিন্নি, ও গিন্নি, খেতে দাও তো, তাড়াতাড়ি খেয়ে আবার জমিতে যেতে হবে। হ্যাঁ গো দিচ্ছি, তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। হ্যাঁ গো, জমির কি অবস্থা? এবার কি চাষ করবে? আগের বার তো মূলা চাষ করেছিলে, তোমার সেই মূলাগুলো কেউ কিনলো না। সেইবার সবাই মূলা চাষ করেছিল, ভাবলাম আমিও করি, যদি লাভ হয়, কিন্তু কোনো লাভই তো হলো না। এবার তাহলে আমার কথা শোনো, এবার সবাই জমিতে যে ফসল চাষ করবে, তুমি সেই ফসল চাষ করবে না, তুমি অন্য ফসল চাষ করবে। তাহলে দেখবে তোমার সেই ফসল সবাই কিনবে, এতে লাভও হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই করব, দেখি কি হয়। আচ্ছা, এবার খেয়ে জমিতে চলে যাও। এরপর সজল খাবার খেয়ে নিল আর খাবার খেয়ে জমিতে চলে গেল। আর জমিতে গিয়ে দেখলো তার পাশের জমিতে সবাই কাজ করছে। হ্যাঁ গো রমেশ দাদা, এবার জমিতে তোমরা কি চাষ করবে? এবার দেখছি অনেক পরিশ্রম করছো। হ্যাঁ দাদা, আমি এবার জমিতে ভুট্টার চাষ করব, এটাতে ভালো ফলন হবে। আর এই ভুট্টার চাষ সবাই করবে, তাই ভাবছি আমিও করব। ও, তাহলে তাই করো। তা তুমি কি চাষ করবে দাদা? এখনো ঠিক করিনি, কি যে চাষ করব বুঝতেই পারছি না। আমাদের সাথে ভুট্টাই চাষ করো, দেখবে ভালো ফলন হবে। এ কথা শুনে সজল তার জমিতে নামলো আর কাজ করতে লাগলো। এরপর বিকেল বেলা বাড়িতে গেল আর স্ত্রীকে ডাকতে লাগলো। হ্যাঁ গো গিন্নি, কোথায় গেলে গিন্নি? হ্যাঁ গো বলো, আমি রান্না করছিলাম। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? তোমার কাজ শেষ হলো? হ্যাঁ গো, কাজ শেষ হয়েছে, কিন্তু এবার তো জমিতে বীজ বুনতে হবে, কি করব বলো তো? আচ্ছা, এবার সবাই জমিতে কি চাষ করবে, শুনেছো কিছু? হ্যাঁ গো, শুনেছি এবার নাকি সবাই ভুট্টার চাষ করবে। ও, তাহলে তুমি বেগুনের চাষ করো। কাল বাজার থেকে বেগুনের চারাগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল সকালেই চারাগুলো নিয়ে আসবো। এরপর রাতে সজলের বউ সজলকে খেতে দিল। তারা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা হ্যাঁ গো, আমি বাজারে গেলাম। ঠিক আছে। এই বলে সজল বাজারের দিকে যেতে লাগলো। আর হাঁটতে হাঁটতে সজল একটি বুড়িকে দেখতে পেল। বুড়ির হাতে একটি ব্যাগও ছিল। আরে বুড়িমা, তুমি কোথায় যাচ্ছ? এই তো বাবা, একটু সামনেই যাচ্ছি। সামনে কোথায় বুড়িমা, আমাকে বলুন, আমি আপনাকে দিয়ে আসবো। আরে বাবা, আমি একটু
বাজারে যাব। বাজার তো সামনে, কিন্তু আপনি তো উল্টো দিকে যাচ্ছেন বুড়িমা। আপনি বাজারে গিয়ে কি করবেন? বাবারে, আমার এই ব্যাগে বেগুনের চারা আছে, আর এই চারাগুলোই বাজারে বিক্রি করতে হবে, তাই যাচ্ছিলাম। কিন্তু এখন তো পথ ভুলে গিয়েছি, আমায় একটু বাজারে নিয়ে আসবে? আপনাকে আর বাজারে যেতে হবে না বুড়িমা, আপনার এই চারাগুলো আমাকে দিন, আমি এগুলো কিনে নিব। আচ্ছা বাবা, ঠিক আছে, এই নাও। এরপর সেই বুড়ি তার ব্যাগ থেকে বেগুনের চারাগুলো সজলকে দিয়ে দিল, আর সজল বুড়িকে টাকা দিয়ে দিল। এই নিন বুড়িমা, এই টাকাগুলো নিয়ে নিন আপনি, আর এখন বাসায় চলে যান। ঠিক আছে বাবা, তুমি আমাকে কষ্টের হাত থেকে বাঁচালে। বেঁচে থাকো বাবা। এই কথা বলে সেই বুড়ি সেখান থেকে চলে গেল, আর সজলও বাড়ির দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর সজল বাড়িতে পৌঁছে গেল। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে যে? বেগুনের চারা কি পাওনি? হ্যাঁ গো, পেয়েছি, এই দেখো। এরপর সজল চারাগুলো নিয়ে ঘরে চলে গেল আর খাবার খেতে লাগলো। হ্যাঁ গো, তুমি বিকেল বেলা এই চারাগুলো রোপণ করে দিও। ঠিক আছে গিন্নি। খাওয়া দাওয়া শেষ হলো, আর বিকেল বেলা সজল সেই চারাগুলো নিয়ে জমিতে গেল। আর রোপণ করতে লাগলো। আরে কি ব্যাপার দাদা, সবাই ভুট্টা চাষ করছে আর তুমি কিনা বেগুনের চারা রোপণ করছো? হ্যাঁ গো দাদা, আমি বেগুনের চারাই রোপণ করেছি, দেখি ফলাফল কেমন হয়। তোমার যা ভালো মনে হয় তাই করো। এরপর সারাদিন সজল চারাগুলো রোপণ করে দিল, এরপর পানি দিয়ে সেখান থেকে চলে গেল। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। আর একদিন সজল তার জমিতে এলো। আরে এ কি, এসব আমি কি দেখছি? বেগুন তলায় দেখছি লাউয়ের গাছ হয়েছে, সাথে বেগুনের গাছগুলোও বেশ ভালো হয়েছে। যাই, এ কথা গিন্নিকে গিয়ে বলি আমি। এরপর সজল বাড়িতে এসে তার বউকে সব কথা বলল। এটা তো খুবই ভালো কথা, তুমি এক কাজ করো, সেখানে জাংলা দিয়ে দাও, তাহলে সেই লাউয়ের গাছগুলো জাংলায় উঠবে আর লাউ ভালোভাবে ধরবে। ঠিক আছে গিন্নি। বউয়ের কথা মতো সজল সেইখানে জাংলা দিয়ে দিল, আর সবগুলো গাছে পানি ঢেলে দিল। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। বাহ বাবা বাহ, আমার জমিতে দেখছি লাউ আর বেগুন দুটোই ভালো হয়েছে। কি তাজা তাজা সবজিগুলো। এরপর সজল বেগুনের সাথে লাউগুলো উঠিয়ে নিল, আর সেগুলো বাজারে নিয়ে গেল। আর কিছুদিনের মধ্যে সেই সবগুলো সবজি বিক্রি হয়ে গেল। আর এসব দেখে রমেশ সজলের কাছে এলো। কি ব্যাপার দাদা, তুমি তো এবার দেখিয়ে দিলে, সবার থেকে তোমার ব্যবসা ভালো হলো। সব ভগবানের আশীর্বাদ, আমার কাজ শেষ, এবার আমি বাড়িতে যাই। হ্যাঁ দাদা, যাও যাও। আর আমি সকাল থেকেই বসে আছি, কেউ ভুট্টা নিতেই এলো না। এবার ভুট্টার অনেক দাম, সবাই চাষ করেছে তো। তুমি ঠিক কাজ করেছো, ভুট্টা চাষ করনি। এসব শুনে সজল বাড়িতে চলে এলো।
আর বউকে সব কথা খুলে বলল। এসব শুনে সজলের বউও অনেক খুশি হলো। দেখলে তো আমার বুদ্ধি কাজে লেগে গেল। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। বেগুনতলার লাউ চাষের মাধ্যমে ভালোভাবে দিন যাবে। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো। এরপর থেকে তারা সুখে শান্তিতে থাকতে লাগলো। তাদের আর অভাব অনটন থাকলো না।